সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টোটিসেল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। ব্রেইন স্ট্রোক মস্তিষ্কে রক্তক্ষরণজনিত একটি গুরুতর জটিলতা। সঠিক সময়ে বিষয়টি নিয়ে সতর্ক না হলে দর্শক এটি হতে পারে আপনার মৃত্যুর অন্যতম কারণ। আজ কথা বলবো ব্রেইন স্ট্রোক নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নারায়ণ চন্দ্র কুণ্ডু, যিনি বিভাগীয় প্রধান নিউরোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আখলাক হোসেন খান, যিনি নিউরোসার্জন এবং ব্রেন স্পাইন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার সকল সমস্যার সমাধান দেবার। চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, ব্রেইন স্ট্রোক শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত হলেও স্ট্রোক সম্পর্কে আমাদের অনেকেরই কিন্তু স্বচ্ছ কোনো জ্ঞান নেই। আমরা অনেকেই ভেবে থাকি যে স্ট্রোক হয়েছে মানে হৃদযন্ত্রের কোনো জটিলতা, হার্টই স্ট্রোক করেছে। এটি আসলে কি ধরনের জটিলতা? শুরুতে আপনার কাছে জানতে চাই, স্ট্রোক বলতে আমরা কি বুঝি? এটা যেটা আপনি বলেছেন সেটা তো খুবই সত্যি কথা, এবং আমাদের দেশের একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ পেশেন্ট যারা মস্তিষ্কের এই সমস্যার জন্য মূলত প্রথমত কার্ডিয়াক হসপিটালগুলোতে অ্যাটেন্ড করে। তো স্ট্রোক বলতে যেটা বোঝানো হয় যেটা মস্তিষ্কের একটি সমস্যা যেটা হঠাৎ করে হবে, মাথার রক্তনালীর সমস্যা যেটাতে কোনো আঘাতের কোনো ইতিহাস থাকবে না, এবং যে অসুখটাতে এই উপসর্গগুলো 24 ঘন্টার বেশি স্থায়ী হবে, অথবা এই 24 ঘন্টার ভিতরে রোগী মারা যাবে। তার মানে এটা ব্রেনের ভিতরে সংগঠিত হওয়া এবং একটা অসুখ যেটা মানুষকে একটা দুর্বল একটা সাইড তৈরি করে দেবে, যখন যেখানে মানুষ মারা যেতে পারে 24 ঘন্টার ভিতরে, অথবা বেঁচে থাকলে এই উপসর্গটা 24 ঘন্টার পরেও স্থায়ী হবে। একদমই। তো স্যার, একজন ব্যক্তি কি কি ধরনের স্ট্রোকে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে? ধন্যবাদ। আপনি প্রথমেই অধ্যাপক নারায়ণ চন্দ্র কুণ্ডু সুন্দরভাবে বলেছেন যে স্ট্রোক হলো ব্রেনের একটা রোগ এবং আকস্মিকভাবে এটা ব্রেনকে অ্যাটাক করে, এবং এটা ব্রেনের জন্য কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে এটা প্রেজেন্ট করতে পারে। এটা যদি বলি কি কি লক্ষণ আছে, তো এখানে একটা আমরা বলি বি ফাস্ট। বি অর্থাৎ ব্যালেন্স, অর্থাৎ রোগী হঠাৎ করে তার ব্যালেন্স হারিয়ে ফেলতে পারে। আই এর তার প্রবলেম হতে পারে, চোখে না দেখতে পারে। তার ফার্স্ট মিন্স ফেস বাঁকা হয়ে যেতে পারে, এবং আর্ম এতে আর্ম দুর্বল হয়ে যেতে পারে, এবং স্পিচ অর্থাৎ কথা বলা, এসতে স্পিচ কথা বলার সমস্যা দেখা দিতে পারে, এবং টিতে আমরা যেটা বলি যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে রোগীকে যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় আনতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। তার মানে নানাভাবে স্ট্রোকের বহিঃপ্রকাশ ঘটতে পারে। এখন যদি এই স্ট্রোক বিভিন্ন কারণে হতে পারে, দু ধরনের স্ট্রোক মূলত আমাদের আছে। একটি হলো রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক হতে পারে, আর একটা হলো রক্তনালী ছিঁড়ে রক্তক্ষরণ হয়ে এই স্ট্রোক হতে পারে। তো ব্রেনের ভিতরে অসংখ্য রক্তনালী জালিকার মতন আছে। এই রক্তনালীর কোনো অংশ যদি বন্ধ হয়ে ব্রেনের কোনো একটি অংশ অকার্যকর হয়ে যায়, অথবা রক্তনালী ছিঁড়ে যদি রক্তক্ষরণ হয়ে ব্রেনের একটি অংশ অকার্যকর হয়ে যায়, সেই ক্ষেত্রে স্ট্রোকে আক্রান্ত হতে পারে রোগী। একদমই। স্যার, যেতে চাই আপনার কাছে। তো প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি স্ট্রোকে আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এই যে আমাদের দেশে এত ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, এটার পিছনে কি সুনির্দিষ্ট কারণ রয়েছে? স্ট্রোক বলতে যে ঘটনাটা ঘটে, এটা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এর ভিতরে কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি না, যেমন বয়স, আমার সেক্স, কি আমি ছেলে না মেয়ে, এগুলো আমি পরিবর্তন করতে পারি না। বাট কিছু ফ্যাক্টর আছে এগুলো পরিবর্তনশীল, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, সিগারেট স্মোকিং, রক্তে শর্করা বা কোলেস্ট্রলের উপর হাই উপস্থিতি। তো সবথেকে বড় কারণটা হচ্ছে ব্লাড প্রেশার, এবং এই ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত থাকাটাই একটা স্ট্রোকের রোগীকে তার ঝুঁকিতে ফেলে দেয়। আমাদের দেশের কনসেপ্টটা হচ্ছে যে আমরা ব্লাড প্রেশারে ঠিকমতো চিকিৎসাটা করি না।
আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ ছেড়ে দিই। কখনো কখনো গ্রামগঞ্জে যে কোয়াকরা থাকে তারা হয়তো বা বলে যে প্রেশার ঠিক আছে, প্রেশারের ওষুধ খেও না, কিন্তু এই কাজটি করেই মূলত তার সর্বনাশটা সে ডেকে নিয়ে আসে। কাজে আপনি যদি নিরাপদে থাকতে চান তাহলে আপনি আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং সিগারেট বা তামাকের ব্যবহারটা যদি সীমিত করেন তাহলে এই স্ট্রোক থেকে আপনি দূরে থাকতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার। যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত কিংবা যারা প্রতিনিয়ত স্মোক করছে তাদের আক্রান্তের ঝুঁকি তুলনামূলক অনেক বেশি, কিন্তু স্যার আক্রান্তের ঝুঁকিতে তো আমরা একটা সময় লক্ষ্য করতাম যে 60 ঊর্ধ্ব বয়সী ব্যক্তি, যারা বয়োজ্যেষ্ঠ বাবারা কিংবা মায়েরা আক্রান্তের ঝুঁকিতে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট তো পরিবর্তন হয়ে এসেছে। বর্তমানে তরুণ কিংবা মাঝ বয়সীরাও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এই যে আক্রান্তের প্রবণতা কি কারণে এত বেড়েছে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। যে আমরা আগে মনে করতাম যে 50 ঊর্ধ্বের ব্যক্তিরা স্ট্রোকে আক্রান্ত হয়, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের লাইফস্টাইল, ফাস্ট ফুড, স্থূল দেহ অনেক স্থূল, অর্থাৎ অনেক ওজন সম্পন্ন লোক এবং যারা কায়িক পরিশ্রম করে না, এই জাতীয় রোগীদের অল্প বয়সেও হতে পারে। এবং প্রফেসর নারায়ণচন্দ্র কুণ্ডু যে সুন্দর একটা কথা বললেন যে হাইপার টেনশন, প্রেশার এবং অনিয়ন্ত্রিত প্রেশার এবং ডায়াবেটিস, এগুলো একটা বিরাট বড় ফ্যাক্টর। আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে এসে দেখা যায়, হিস্ট্রি নিয়ে দেখা যায় তারা নিয়মিত প্রেশারের ওষুধ খেতেন না। আচ্ছা, এই সমস্ত রোগীদের কিন্তু স্ট্রোকের প্রবণতা বা স্ট্রোকে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিটা বেশি। সুতরাং আমরা যদি অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, বেশি চর্বিযুক্ত খাদ্য খাই এবং কায়িক পরিশ্রম না করি, তাহলে স্ট্রোক আমাদের অল্প বয়সেও হতে পারে। একদমই স্যার, আপনি যেমনটি বলছিলেন উচ্চ রক্তচাপের সাথে একটি সম্পৃক্ততা রয়েছে। আমাদের দেশে অনেক ব্যক্তি রয়েছেন যারা দীর্ঘদিন এই রক্তচাপটাকে অতিমাত্রা ক্যারি করছেন, কিন্তু তিনি জানেন না তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত। তো এই যে স্যার উচ্চ রক্তচাপ সঠিকভাবে মেজারমেন্টের তো একটি পদ্ধতি রয়েছে, কিভাবে তিনি বুঝবেন কতদিন পর পর মেজার করা প্রয়োজন কিংবা কারা আক্রান্তের ঝুঁকিতে উচ্চ রক্তচাপে? এরকম কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যে কখন থেকে আপনি সতর্ক হবেন। তবে প্রেশার যেহেতু পরিবারে চলাচল করা রোগ, একটা বংশে চলে, সো আপনার বাবা মায়ের যদি প্রেশারের সমস্যা থেকে থাকে তাহলে আপনি সতর্ক হবেন। বেসিক্যালি 20s থেকেই শুরু করা যেতে পারে, বছরে একবার অন্তত আপনি শুরুর দিকে মাপেন। আর আপনার বাবা মা যদি ডায়াবেটিস এবং প্রেশার দুটোতেই আক্রান্ত থাকেন, আপনি যদি স্থূলাকার শরীরের হন, তাহলে আপনি অতি অবশ্যই রুটিন হেলথ চেক আপে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন যে কোনো বিষয়ে, ইভেন জ্বরের জন্য যদিও যান, আপনি একবার ব্লাড প্রেশার চেক করিয়ে আসেন, তাতে কোনো সমস্যা নেই। নিশ্চয়ই। তো এই ব্লাড প্রেশার তো মেজার করার একটি পদ্ধতি রয়েছে স্যার। আমরা দীর্ঘদিন ধরে যারা উচ্চ রক্তচাপে ভুগছি তারা দেখা যাচ্ছে নিজেরাই বিভিন্নভাবে নিজেরাই টেস্ট করছে কিংবা ফার্মাসিতে গিয়ে করছে, চিকিৎসকের কাছে গিয়ে করাচ্ছে না। আবার এই মেডিসিনটাও তারা নিজেরাই অ্যাডজাস্ট করছে, খাবে কখন, ছাড়বে কখন, হঠাৎ করে বেড়ে যাচ্ছে তখন গিয়ে শুরু করছে, আবার অন্যান্য সময় বন্ধ রাখছে। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন এবং এই বিষয়গুলোকে কিভাবে মেনটেন করা জরুরি? প্রেশারের দুটো পদ্ধতি আছে মাপার, একটা হচ্ছে ডিজিটাল কিছু ব্লাড প্রেশার মেশিন আছে, আর একটা হচ্ছে ম্যানুয়াল যেটা আমরা ব্যবহার করি। কিন্তু উন্নত বিশ্বগুলোতে এখন ম্যানুয়াল থেকে ওরা সবাই ডিজিটালেই চলে গেছে। কারণ ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন নিয়ে আগে যে কনফিউশনগুলো ছিল যে ঠিকমতো রিডিংগুলো দেয় না, আপনি যদি ঠিকমতো এটা মেজার করতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই। বাট ডেফিনেটলি ব্লাড প্রেশার মাপাটা খুব যে স্পেশাল কোনো প্রক্রিয়া সেটাও নয়। আপনি যদি চেষ্টা করেন, আপনি 2-4 বার বা 10 বার যদি মাপার প্রক্রিয়াতে যান, আপনি নিজেও ভালোভাবে মাপতে পারবেন। বাট আমি মনে করি না এক্ষেত্রে যদি ফার্মেসিতে গিয়ে মাপি বা যারা এই ধরনের সার্ভিসগুলো দেয়, যে সিস্টার বা আমাদের ব্রাদাররা যারা আছেন, তারা এটা মাপতে সক্ষম। বাট সমস্যাটা হচ্ছে যে আপনি ডাক্তারের নির্দেশনা ফলো করছেন কিনা। সো ওয়ান্স ইউ আর ইন, দ্যাট ইজ আপনি যদি ব্লাড প্রেশার চিকিৎসা আসেন কখনো, তাহলে ধরে নিতে হবে এটা আপনার লাইফ টাইমের চিকিৎসা। একজন ডক্টরই ঠিক করবেন যে কখন আপনার ওষুধ কমাতে হবে, বাড়াতে হবে। আপনি ডক্টরের কাছে যাবেন 3 মাস 6 মাস পর রুটিন যান, তাতে কোনো অসুবিধা নেই, থাকলে আপনি নিরাপদে থাকবেন। বিকজ প্রেশার যে শুধু আপনাকে স্ট্রোক করবে তা নয়, প্রেশার আপনার চোখকে নষ্ট করবে, প্রেশার আপনার হার্টকে নষ্ট করবে, প্রেশার আপনার কিডনিকে নষ্ট করবে। ইভেনচুয়ালি আপনার সব অঙ্গ, যেগুলো মেজর অঙ্গ, সবগুলোকে আপনাকে বসিয়ে দেবে সে।
সো প্রেশার ইজ এ সাইলেন্ট কিলার। কাজে প্রেশারকে নিয়ে আপনি নিজের মতো করে চলতে পারেন না, আপনি ডক্টরের পরামর্শ নিন। এবং প্রেশারের সাথে অন্যান্য রোগেরও একটা সম্পর্ক যেহেতু আছে, যেমন ডায়াবেটিসের সম্পর্ক কথা বারবার বলছি আমরা, এবং প্রেশারের ওষুধপত্রগুলো নির্ভর করে যে আপনার প্রেশারের সাথে কী কোমরবিডিটিস আছে। আপনি প্রেশারের সাথে যদি ডায়াবেটিস থাকে, যে ধরনের ব্লাড প্রেশার ওষুধ আমরা ব্যবহার করি, প্রেশারের সাথে যদি আপনার আমরা কিডনির সমস্যা থাকে, একই ওষুধ আমরা ব্যবহার নাও করতে পারি। আচ্ছা, আমার প্রেশারের সাথে যদি শ্বাসকষ্ট থাকে, সে একই ওষুধ আমরা ব্যবহার করতে নাও পারি। কাজে একজন কোয়াক বা একজন যিনি ফার্মেসি থেকে ওষুধ বিক্রি করছেন, উনি হয়তো প্রেশারের ওষুধের নামটা বলতে পারবেন, উনি ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না ওইভাবে যে এই ওষুধটা ওই রোগে দিলে ক্ষতি হবে কিনা। কাজে আপনি আপনার প্রেশারকে নিয়ে অবহেলা করবেন না। অন্তত একজন নিদেন পক্ষে রেজিস্টার্ড যে ডক্টর আছে, এমবিবিএস ডক্টর যদি থাকে, তাকে দিয়ে আপনি ওষুধটা অ্যাডজাস্ট করে নিন। বাট আপনি আপনার প্রেশারকে রিকমেন্ডেড যে প্রেশারের মাত্রা তার ভিতরে রাখুন, যাতে করে আপনার এই মেজর যে 4টা টার্গেট অর্গান, ব্রেন, চোখ, হার্ট এবং কিডনি যেন আপনার সুরক্ষিত থাকে। নিশ্চয়ই। এবং এই বিষয়টি আমরা অবতারণা করেছি শুধুমাত্র এই কারণেই যে আমরা যদি ব্রেন স্ট্রোককে নিয়ন্ত্রণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের রুটটাকে আগে জানা জরুরি, কিভাবে আমরা আমাদের এর কারণগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবং আমরা যেহেতু হাইপারটেনশন মেজর কারণ, আমরা প্রেশারটিকে নিয়ন্ত্রণ করতে পারছি না দেখে বারবার ব্রেইন স্ট্রোক হচ্ছে। তো প্রেশারটিকে আমরা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি কিংবা সঠিকভাবে মেডিসিন গ্রহণ করি, তাহলে তো হয়তো বা এই জটিলতার পরিমাণ অনেকাংশে কমে আনা। ডেফিনেটলি তাই। স্যার, যেমনটি আপনি বলছিলেন, আপনি লক্ষণ বা উপসর্গগুলো কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছেন যে একজন ব্যক্তির হঠাৎ করে স্ট্রোক হলো কী কী ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে। এই ধরনের উপসর্গ উপস্থিত থাকলে তাৎক্ষণিকভাবে একজন ব্যক্তির করণীয় কি? তাৎক্ষণিকভাবে আপনি যদি বোঝেন এই উপসর্গগুলো দেখা দেয়, তাহলে আমার উপদেশ হলো যে তাৎক্ষণিকভাবে একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হওয়া, অথবা ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া, অথবা হাসপাতালে দ্রুত রোগীকে শিফট করা। কিনা এখানে টাইম ইজ দ্য ফ্যাক্টর। যত দ্রুত আপনি হাসপাতালে নিয়ে যেতে পারবেন, যত দ্রুত চিকিৎসা শুরু হবে, তত দ্রুত আমরা স্ট্রোক থেকে তাকে রক্ষা করতে পারবো। যেমন দেখেন, যদি 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টার মধ্যে নিয়ে যাওয়া যায়, ইসকেমিক স্ট্রোক যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা, আধুনিক চিকিৎসা পদ্ধতি থ্রম্বোলাইসিস দিয়ে সেই রক্তনালীকে খুলে আবার রক্ত চলাচল যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে সে দীর্ঘমেয়াদী এই জটিলতা থেকে বাঁচতে পারবে। অর্থাৎ স্ট্রোক প্রতিকারে এটা একটা বিশাল ভূমিকা রাখে। তো সুতরাং একটা জিনিস মনে করতে হবে, টাইম ইজ দ্য ফ্যাক্টর, দ্রুত নিয়ে যেতে হবে। আর একটা কথা বলা উচিত যে এই স্ট্রোকের ক্ষেত্রে যে হাইপারটেনশনের কথা বললো হলো, সাধারণত রুগীরা একবার প্রেশার হলে ওষুধ ছেড়ে দেয়, কিন্তু প্রেশার এমন একটি রোগ যে একবার ওষুধ খেলে এটা সারা জীবনের জন্য খেতে হবে, এটা বন্ধ করা যাবে না। এই যে বন্ধ করা হয় আবার চালু করা হয়, অনিয়ন্ত্রিতভাবে প্রেশারের ওষুধ করা হয় এবং নিজেদের মতন করে ওষুধ খায়, এইগুলো থেকে বেরোতে হয়। আর একটি কথা যে প্রেশার মাপা এটা কোনো ব্যাপার না। আজকাল আমরা জগিং করতে, হাঁটতে, রাস্তার ধারেও আমরা দেখি যে ব্লাড প্রেশার মেশিন নিয়ে বসে থাকে, ডায়াবেটিস মাপা যায়। সুতরাং প্রেশার যদি কেউ মাপতে চায়, ডিজিটালেও মাপতে পারে এবং ম্যানুয়ালে মেপে প্রেশারকে কন্ট্রোল রাখা যেতে পারে বলে আমি নিশ্চয়ই। এবং প্রেশারটিকে আসলে দেখা জরুরি যে আমার প্রেশারের মাত্রাটি কত, সেই অনুযায়ী যদি বেশি থাকে কন্টিনিউয়াস, অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে তিনি মেডিসিনটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। স্যার, যেমনটি আমরা বলছি যে আমরা তো বিশেষ কিছু লক্ষণ বা উপসর্গ জেনে গিয়েছি, আপনার কাছে আরেকবার জানতে পারি যে আসলে তাৎক্ষণিক একজন ব্যক্তি, কারণ আমাদের দেশে অসংখ্য ব্যক্তি দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ব্যক্তিরা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছে, তাদের সচেতনতার লক্ষ্যে আমরা যদি একটু বলি যে তাদের বাসার বয়োজ্যেষ্ঠ বাবা কিংবা তিনি কিংবা তাদের পরিবারের সদস্যরা যদি হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হয়ে যায়, কি করে তিনি বুঝবেন? এমন সাধারণভাবে বোঝার কি কোনো উপায় রয়েছে কিনা? অলরেডি প্রফেসর আকলাক বলেছেন, আমরা বি ফার্স্ট না বুঝলেও যদি ফার্স্টটা বুঝি, আমার মুখটা যদি ড্রুপিং হয়, আমার মুখটা যদি ঝুলে যায়, আমার হাতটা যদি আমি তুলতে না পারি, আমার কথা যদি জড়িয়ে যায়, তাহলে এই 3টা দেখলে বুঝতে হবে যে আমার স্ট্রোক হয়েছে। নিশ্চয়ই। এবং যদি শহর অঞ্চলে কেউ থাকেন, তাহলে ইমিডিয়েটলি তার কোনো হসপিটালে রাশ করা উচিত। টি মানে হচ্ছে টাইম। টাইম মানে এটা হচ্ছে যে কোন সময়ে আমি যে থ্রোম্বোলাইসিসের যে কথাটা এসেছে সেটা দিতে পারবো। থ্রোম্বোলাইসিসটা এখন পর্যন্ত যেটা রিকমেন্ডেশন ছিল যে 0 to 4.5 আওয়ার্স, বাট এটা আমাদের আশার আলো দেখাচ্ছে কিছু কিছু স্টাডি যে এটা সম্ভবত উইদিন এ ইয়ার অর কাপল অফ ইয়ার এটা সম্ভবত 24 আওয়ার্স পর্যন্ত এক্সটেন্ডেড হতে পারে। আচ্ছা, কাজে যদি কোনোভাবে এই রিকমেন্ডেশনটা আসে
যে 0 to 24 আওয়ার্সে থ্রোম্বোলাইসিস করা যাবে, তাহলে একটা মেজর অংশ পিপল যারা আমাদের যানজটের কারণে বা নিয়ার বাই হসপিটাল না থাকার কারণে রাশ করতে পারে না হাসপাতালগুলোতে, তারা হয়তো এই চিকিৎসাটাতে চলে আসতে পারবে। বাট ডেফিনেটলি আপনি গ্রামে গঞ্জে থেকে এই সার্ভিসটা আপনি পেতে পারেন না বা পাবেন না হয়তো বা। বাট অনেক সময় আমাদের কাছে পৌঁছাতে দেরি করে ফেলে। সো যাদের বাড়িতে যাদের বয়স্ক বাবা মা আছেন, তাদের কাছে একটাই মেসেজ যাবে আমাদের, যে হঠাৎ করে, শব্দটা হচ্ছে হঠাৎ করে যদি আমার মুখ বাঁকা হয়, হঠাৎ করে যদি আমার কথা বলতে অসুবিধা হয়, এবং হঠাৎ করে যদি আমি হাত পা তুলতে না পারি বা কম শক্তি পাই, আপনি যে কোনো একটা উপজেলা হাসপাতালে পৌঁছান, যাতে তারা বলতে পারে যে আপনার একটা স্ট্রোক হয়েছে। নিশ্চয়ই এই মেসেজটি আমরা বারবার দিতে চাই স্যারের মাধ্যমে, আপনার মাধ্যমে এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, যে এই উপসর্গগুলো উপস্থিত থাকলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাওয়া জরুরি, এবং কি কারণে হাসপাতালে যাওয়া জরুরি, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো বা কী কী রয়েছে স্যার আমরা জানবো। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। সাথে আছে আমি ডাক্তার অর্থি চক্রীব এবং আমার সাথে আছে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নারায়ণ চন্দ্র কুণ্ডু, যিনি বিভাগীয় প্রধান নিউরোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং আমার সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আখলাক হোসেন খান, যিনি নিউরোসার্জন এবং ব্রেন স্পাইন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে একজন ব্যক্তির স্ট্রোক হলে সেক্ষেত্রে লক্ষণগুলো কি কি প্রকাশ পেতে পারে এবং কতটুকু জরুরি হাসপাতালে নিয়ে যাওয়া। স্যার, স্ট্রোকের তো নানা ধরন রয়েছে, একটু ধরনগুলো সম্পর্কে জানতে চাই। স্ট্রোক মূলত দুই রকমের হয়। একটা হচ্ছে রক্তনালী যেটা ব্লক হয়ে হয়, সেটাকে বলা হয় ইনফার্ক্ট, এবং এটা 100 জন রোগীর ভিতরে প্রায় 85 জন রোগীরই এই ধরনের স্ট্রোকটা হয়ে থাকে। আর এটা যেটা হয় সেটা হলো রক্তক্ষরণ হয়ে হওয়া। এটা মানে এটা হচ্ছে মাথা ভিতরে যে রক্তনালীগুলো আছে সেগুলো ছিঁড়ে যায়। এটা অ্যাপ্রক্সিমেটলি 15% পেশেন্ট এই সমস্যাতে ভোগে। এদের আবার দুটো ধরন আছে। একটা হচ্ছে ব্রেনের ভিতরে যেটা রক্তক্ষরণ হয়, এটাকে বলা হয় ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, এই অ্যাপ্রক্সিমেটলি 14 ক্ষেত্রে দায়ী থাকে। আরেকটা ধরন আছে, এটাকে বলা হয় সাবআরাকনয়েড হেমোরেজ। এটা মানেটা হচ্ছে মস্তিষ্ক আবরণীর ভিতরে রক্তক্ষরণটা হয়। তার মানে কমন ধরনটা রক্ত চলাচল বন্ধ, এবং আনকমন ধরনটা হচ্ছে রক্তক্ষরণ, যেটা আমাদের সমাজে বেশি প্রচলিত আছে, বাট সেটা আসলে কম। তারপরে নানা ধরনের স্ট্রোকে একজন ব্যক্তি আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে সচেতনতা কিংবা সতর্কতার কোনো বিকল্প নেই। স্যার, যেমনটি বলছিলাম যে স্ট্রোক তো অনেকে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ধরনের লক্ষণও প্রকাশ পাচ্ছে, তাৎক্ষণিকভাবে কখন হাসপাতালে যাওয়া জরুরি বিষয়টা জেনে ফেলেছি, কিন্তু চিকিৎসা পদ্ধতির সুবিধায় আসলে আমরা বাংলাদেশ কতটুকু এগিয়ে রয়েছি? যেমন দেখেন, স্ট্রোকের যে দুইটি কারণ সম্পর্কে বললাম, ইসকেমিক স্ট্রোক অর্থাৎ রক্তনালী বন্ধ হওয়া, এবং রক্তনালী ছিঁড়ে যে হেমোরেজিক স্ট্রোক, রক্তনালী ছিঁড়ে। ইসকেমিক স্ট্রোকটাই বেশি হয় 85%, এবং হেমোরেজিক স্ট্রোক 15%। তো এই ধরনের উপর নির্ভর করবে চিকিৎসা পদ্ধতি। যদি ইসকেমিক স্ট্রোক হয় তাহলে এক ধরনের চিকিৎসা পদ্ধতি, এবং যদি হেমোরেজিক স্ট্রোক হয় তার চিকিৎসা পদ্ধতি অন্যরকম। ইসকেমিক স্ট্রোক যদি রক্তনালী বন্ধ হয়ে যায়, আমাদের টার্গেট হবে রক্তনালীকে সচল করা। সেই জন্য প্রেশার কন্ট্রোল থেকে শুরু করে ডায়াবেটিস কন্ট্রোল এবং প্রেশার রক্তনালী মানে চলাচলের জন্য যে সমস্ত ওষুধপত্র প্রয়োগ, এগুলো আমরা করে থাকি। আর রক্তক্ষরণ হয়ে যেটা হয়, ব্রেনের ভিতরে একটা ক্লোজ ক্যাভিটিতে রক্তক্ষরণ হয়ে আস্তে আস্তে রক্তচাপ বৃদ্ধি পায়, এবং এটা যদি একটা সার্টেন অ্যামাউন্টের উপরে হয়, ভলিউমের বেশি হয়, 35 ml এর বেশি যদি রক্তক্ষরণ হয়, সেইগুলো ক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশনের দরকার। সুতরাং আমরা চিকিৎসা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি মেডিকেল চিকিৎসা আর একটা সার্জিক্যাল চিকিৎসা। এটা নির্ভর করবে কোন ধরনের স্ট্রোক হয়েছে সেটার উপর, এবং সেটা নির্ণয় করার জন্য রোগীদের কোনো রোল নাই, এটা ডাক্তারদেরই সবচেয়ে বেশি রোল, এবং সেই জন্যই দ্রুত হাসপাতালে নিয়ে আসা, চিকিৎসার আওতায় নিয়ে আসে। আমরা ডিসাইড করব যে এটা কোন পদ্ধতিতে চিকিৎসা আগাবে, এবং
দ্রুত চিকিৎসা করলে এর ফলাফল ভালো এবং লেট চিকিৎসার ফলাফল খারাপ। নিশ্চয়ই স্যার যেমনটি বলছিল যে আসলে চিকিৎসা ধরনটি নির্ভর করে কোন ধরনের স্ট্রোক সেটির উপর, তো এই ধরনটি নির্ণয় করার জন্য নিশ্চয়ই কিছু পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। স্যার একটু জানতে চাই স্ট্রোক শনাক্তকরণের ক্ষেত্রে পরীক্ষার গুরুত্ব কতটুকু, কি কি ধরনের পরীক্ষা করেন আপনারা? একটাই মাত্র টেস্ট করতে হয়, সেটাকে বলা হয় সিটি স্ক্যান। সিটি স্ক্যান যে কাজটি করবে সেটা সে বলে দিবে যে মাথায় রক্তক্ষরণ হয়েছে কি হয়নি। যদি সিটি স্ক্যান ইভেন নর্মালও থাকে এবং যদি স্ট্রোকের যে উপসর্গগুলো বলা হলো যে মুখ বাঁকা হয়ে যাওয়া, কথা জড়তা বা হাতে পায়ে দুর্বলতা, সেক্ষেত্রে ডাক্তাররা ধরে নেয় যে এটা মাথায় রক্ত চলাচল বন্ধ হয়ে স্ট্রোকটা হয়েছে। সো একটা সিঙ্গেল সিটি স্ক্যান যেটা বাংলাদেশে এখন প্রায় প্রতিটা জেলায় এবং প্রতিটা উপজেলাতেও হয়তো কোথাও কোথাও অ্যাভেলেবেল আছে, আমি যদি এই পরীক্ষাটা করে ফেলি সে আমাকে বলে দেবে তোমার মাথাতে কি হয়েছে। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বা একই সাথে এও বলা সম্ভব যে এই যে স্ট্রোকটা হয়েছে এর সিভিয়ারিটিটা কেমন, অর্থাৎ যদি রক্তক্ষরণ হয় এটা কি অল্প হয়েছে, বেশি হয়েছে, রক্ত চলাচল বন্ধ হয়ে যে জায়গাটা নষ্ট হয়েছে সেটা কি অল্প হয়েছে না বেশি হয়েছে। আচ্ছা, বিকজ একজন স্ট্রোক রোগী খারাপ হয় মূলত 3 থেকে 4 দিনের ভিতরে। যদি এই সময়টা সে ক্রস করতে পারে তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনাটা বেড়ে যায়। সো সিটি স্ক্যান খুব ইম্পর্টেন্ট এবং এটা করে এই ধরনটা আমরা, এই সিভিয়ারিটিটা আমরা বুঝি এবং পরবর্তী চিকিৎসাগুলো এটার উপরে নির্ভর করে আমরা আগাতে শুরু করি। নিশ্চয়ই। সেক্ষেত্রে স্যার সঠিক সময় তো বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা চিকিৎসকের কাছে যেতে পারছেন না, অনেকটা অবহেলা কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় চিকিৎসকরা এত বেশি পেরিফেরিতে রয়েছে যে সঠিক চিকিৎসকের কাছে যেতে কিংবা সঠিক অবস্থায় পৌঁছাতে, শুরুতে স্যার যেমনটি বলছিল যে হৃদরোগ মনে করে অনেকেই কার্ডিওলজিস্টের কাছে ঘুরছেন, তো সেক্ষেত্রে যদি সঠিক সময় চিকিৎসা না হয় কী কী ধরনের জটিলতা হতে পারে? সঠিক সময় তো অবশ্যই চিকিৎসা নিতে হবে, তবে আপনি যে কথাটি বললেন আজকের বাংলাদেশ কিন্তু আগের বাংলাদেশের মতন নাই, অনেক অগ্রগতি হয়েছে, চিকিৎসা ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে, যাতায়াতের ক্ষেত্রেও হয়েছে এবং কোয়ালিফাইড ডক্টররা কিন্তু এখন গ্রামগঞ্জে সবখানেই ছড়িয়ে আছেন। সুতরাং যে কোনো একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছে গেলে এবং একটা মিনিমাম সিটি স্ক্যান করলেই ওনারা কিন্তু প্রাথমিকভাবে এটা ডায়াগনোসিস করে চিকিৎসা শুরু করে দিতে পারেন। তারপরে ওনারা একটা টার্সিয়ারি সেন্টারে রেফার করতে পারেন যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। তো সুতরাং আমার মনে হয় ইনিশিয়াল চিকিৎসা শুরু হয়ে গেলে এর জটিলতা অনেক কমে যায় এবং আমাদের হসপিটালগুলোতে আওতায় আসলে আমরা তখন এগুলোর চিকিৎসার ইয়েতে নিতে পারি, যদি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে সার্জারি করতে পারি। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে লোকেশন, ব্রেন তো একটা অনেক বড় জায়গা, ব্রেনের কোন অংশে রক্তক্ষরণ হয়েছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস এবং সেই অনুসারে চিকিৎসা কোন পদ্ধতি আমরা অবলম্বন করব, কোন দিকে যাব, সেগুলো এই পরবর্তীতে টার্সিয়ারি সেন্টারে আসলে, বিশেষজ্ঞ চিকিৎসার অধীনে আসলে তখন আমরা এগুলো নির্ণয় করে করতে পারি। কিন্তু ইনিশিয়াল চিকিৎসা গ্রামগঞ্জ থেকে শুরু হতে পারে। নিশ্চয়ই তাই। এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করছি স্যার, অনেকেই সঠিক সময় যেতে পারছেন না, কিছুটা অবহেলা কিংবা কিছুটা সংকীর্ণতা কিংবা কিছুটা অনেকে বুঝে উঠতে পারছেন না কোন বিশেষজ্ঞের কাছে যাবেন, কোন হাসপাতালে যাবেন কিংবা কোন সেন্টারে যাবেন। সেক্ষেত্রে আমরা তো জানি স্ট্রোক পরবর্তী একজন ব্যক্তির সঠিক সময়ে চিকিৎসকের কাছে না গেলে কিংবা অনেকের ক্ষেত্রে প্যারালাইসিস হয়ে যায়, শরীরের একটি অঙ্গ বিকল হয়ে যাচ্ছে কিংবা মুখের একটি পোর্শন বেঁকে যাচ্ছে, সঠিকভাবে কথা বলতে পারছে না, তাদের ক্ষেত্রে করণীয় কি? দেখুন, চিকিৎসার দুটো অংশ আছে। একটা হচ্ছে যেটা আমরা করি, যে ওষুধপত্র প্রয়োগ করি, রোগীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি এবং আস্তে আস্তে অধিকাংশ ক্ষেত্রে এই রোগীরা অ্যাকিউট অ্যাসাল্ট থেকে রিকভারি করে। আর এটার পরে শুরু হয় বা প্রায় সাথে সাথেই শুরু হয় হচ্ছে রিহ্যাবিলিটেশন, অর্থাৎ যেটাকে সোজা বাংলায় বলা হয় যে ব্যায়াম করা বা ফিজিওথেরাপিগুলো করা। সো বোথ ওষুধ এবং যদি আমি রিহ্যাবে ঠিক মতো যাই তাহলে আস্তে আস্তে যে দুর্বলতাগুলো তৈরি হয় সেগুলো অনেকাংশেই রিকভারি করে। 100% হয়তো হয় না, বাট কথা বলাটা, কথা জড়তাটা কেটে যেতে পারে, যে অংশটা দুর্বল হয়েছিল সেটা আস্তে আস্তে তার ফাংশনাল রিকভারি পর্যন্ত হতে পারে। সো ইটস এ টিম এফোর্ট অফ দ্য ফিজিশিয়ান অর সার্জন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিহ্যাবিলিটেশন যারা কাজ করে তাদের সমন্বয়ে এই কাজটি শেষ করতে হবে। নিশ্চয়ই। এবং স্ট্রোক পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো যদি একটু আমাদের সাথে দর্শকদের উদ্দেশ্যে বলেন। স্ট্রোক আমি যেটা বারবার বলি সেটা স্ট্রোক ওয়ান্স দ্যার ইজ এভরি চান্স দ্যাট ইট উইল রিঅ্যাপিয়ার, অর্থাৎ একবার স্ট্রোক হলে
আবার আপনার স্ট্রোক হবে। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে বলা হয় যে এভরি ইয়ারলি 5% রোগী আবার রিকারেন্ট স্ট্রোক হবে, অর্থাৎ 100 জন যদি আজকে স্ট্রোক হয়ে থাকে, পরবর্তী 20 বছরে যদি আমি রিস্ক ফ্যাক্টরগুলোকে ঠিকমতো চিকিৎসা না নিয়ে আসি, অর্থাৎ প্রেশার বা ডায়াবেটিসে কন্ট্রোল না করি, 20 বছরের মধ্যে 100 জনের পুনরায় আবার স্ট্রোক করবে। সো আপনি পরবর্তী জীবনে কেমন থাকবেন, আবার আপনার স্ট্রোক হবে কি হবে না, এটা নির্ভর করবে কিছু পদ্ধতির উপর, যেটাকে বলা হয় সেকেন্ডারি প্রিভেনশন। আমরা তখন যে কথাগুলো বলছিলাম সে প্রাইমারি প্রিভেনশন বা প্রাইমারি চিকিৎসা, আর পরবর্তী যখন আমি ছেড়ে দেবো হাসপাতাল থেকে আপনাকে, তখন শুরু হবে সেকেন্ডারি প্রিভেনশন। সেই প্রিভেনশনগুলোর মধ্যে কিছু আছে ওষুধপত্র, রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করা, প্রেশারকে নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা, তামাকের ব্যবহার ছেড়ে দেওয়া, রক্তে চর্বির মাত্রাটা সহনীয় পর্যায়ে রাখা, হেলদি ডায়েট খাওয়া, কিছু কি বলে ওয়াক করা, কিছু পরিশ্রম করা। আপনি দৈনিক যদি 30 থেকে 40 মিনিট করে হাঁটেন, সেটা আপনার এই কাজ করতে সাহায্য করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি এগুলো আমি মেনটেন করি, আমি যদি 3 মান্থস বা 6 মান্থস পর পর যদি আমি ডক্টরের কাছে যাই, কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষাগুলো করি, সেক্ষেত্রে কোনটা বাড়াতে হবে কোনটা কমাতে হবে, ডক্টর যদি আপনাকে সহযোগিতা করে, তাহলে আপনার ভবিষ্যৎটা অপেক্ষাকৃত নিরাপদ। নিশ্চয়ই পরবর্তীতে স্ট্রোকের ঝুঁকিও অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। স্যার, এই পর্যায়ে আমরা আলোচনা করব স্ট্রোকের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, কিন্তু সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠান থেকে নিচ্ছে আবারও একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি টোটিসাল হেলথ এবং রিসার্চ নিবেদিত স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নারায়ণ চন্দ্র কুণ্ডু, যিনি বিভাগীয় প্রধান নিউরোলজ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং আমার সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আখলাক হোসেন খান, যিনি নিউরোসার্জন এবং ব্রেন স্পাইন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে একজন ব্যক্তি যদি স্ট্রোকে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কী কী ধরনের জটিলতা হতে পারে কিংবা চিকিৎসা পদ্ধতির ধরনগুলো কী কী, একটু জানতে চাই। স্ট্রোকের চিকিৎসা আমরা কতটুকু এগিয়ে রয়েছি এবং আধুনিক চিকিৎসায় কী কী ধরনের অপশন রয়েছে? ধন্যবাদ। চিকিৎসা পদ্ধতি যেগুলো প্রচলিত বাংলাদেশে আছে, তো আধুনিক বিশ্বের চিকিৎসার চেয়ে আমরা কোনো অংশে পিছিয়ে নাই বলতে পারি স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে। তো ইতিপূর্বে আলোচিত হয়েছে যে স্ট্রোকের চিকিৎসা দুই ধরনের, একটা মেডিকেল চিকিৎসা আর একটা সার্জিক্যাল, অর্থাৎ রক্তক্ষরণ হয়ে রক্তনালী ছিঁড়ে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়ে যে স্ট্রোকটা হয়, সেই স্ট্রোকের জন্য অনেক ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে সার্জারির আধুনিক চিকিৎসা আমাদের বাংলাদেশে রয়েছে। যে সেন্টারগুলোতে নিউরোসার্জারি চিকিৎসা প্রচলিত আছে বা হয় সচরাচর, সেইগুলোতেই এই স্ট্রোকের চিকিৎসা হয়। তো চিকিৎসার পদ্ধতিটা কি, যে আমরা যে রক্তক্ষরণটা ব্রেনের মধ্যে হয়ে যায়, সেই রক্তক্ষরণ যদি একটা নির্দিষ্ট ভলিউমের বেশি অতিক্রম করে এবং রোগীর জীবনের ঝুঁকি, মৃত্যুর ঝুঁকি চলে আসে, সেই ক্ষেত্রে আমরা এই রক্তটাকে অপসারণ করার চেষ্টা করি। অর্থাৎ ব্রেনে একটা সার্জারি করে এই যে রক্তক্ষরণটা ব্রেনের ভিতরে হয়েছে, সেই রক্তটা আমরা বের করে দিতে পারি। এবং আর একটা উনি বলেছেন যে সাবারেগনাইট একটা হেমোরেজ, এটার কারণ হিসাবে যে রোগগুলো আছে, যেমন অ্যানিউরিজম রাপচার হয়ে এই রক্তক্ষরণ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা অ্যানিউরিজম ক্লিপিং, কয়েলিং এগুলো করতে পারি। সুতরাং সার্জিক্যাল যে সমস্ত চিকিৎসার অপশান স্ট্রোকের ক্ষেত্রে রয়েছে, সেগুলোর সমস্ত চিকিৎসাই আমাদের বাংলাদেশে রয়েছে। স্পেশালি আমি বলতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং আপনার মিটফোর্ড হসপিটাল এবং এই বাংলাদেশে যতগুলো সেন্টারে এবং প্রাইভেট পর্যায়ে যে সমস্ত সেন্টারে নিউরোসার্জারি রয়েছে, সেই সমস্ত সেন্টারে আপনার এই চিকিৎসা রয়েছে। এবং এমনকি এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স একটা বিশাল ইনস্টিটিউট সেখানেও আমাদের এই সমস্ত আধুনিক চিকিৎসা সার্জিক্যাল
অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেল চিকিৎসা রয়েছে। তো সার্জারির অপশন হলো এইগুলোই, মানে ব্রেনের ভিতরে সার্জারি করে রক্তকে আমরা অপসারণ করে ফেলতে পারি, অর্থাৎ বের করে ফেলে দিতে পারি, এবং পুনরায় যাতে রক্তক্ষরণ না হয় সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি সার্জারির মাধ্যমে। এটা একটা বিষয়। আর একটা ক্ষেত্রে শুধু যে রক্তক্ষরণ হয়েই যে আমরা সার্জারি করি তা না, দেখা যায় রক্তনালী বন্ধ হয়ে ব্রেনের বিশাল অংশ রক্তনালী বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে ব্রেনটা ফুলে যায়, অর্থাৎ ব্রেনের ভিতর ফুলে গেলে মাথার ভিতরে অনেক চাপ বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে আমরা একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি হিসাবে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি, অর্থাৎ ব্রেনের উপরে যে হাড্ডি যেটা খুলিটা রয়েছে সেই খুলিটাকে আমরা কেটে বের করে ফেলে দিই, টু অ্যালাউ স্পেস, ব্রেনটাকে এক্সপান্ড করতে সহায়তা করি। ফলে একটা পর্যায়ে ব্রেন যখন আস্তে আস্তে এই ব্রেনের ভিতরে প্রেশারটা কমতে থাকে, তখন আস্তে আস্তে এটার ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে যখন ভালো হয়ে যায় তখন আবার এই আপনার স্কাল অর্থাৎ খুলিটাকে আবার লাগিয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রেও রোগীদের অনেক জীবন বাঁচানোর ক্ষেত্রে এটা একটা অগ্রণী সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং ট্রিটমেন্ট অপশন বহু রয়েছে সার্জারির, এটা ডিপেন্ড করবে তার কি ধরনের স্ট্রোক হয়েছে সেইটার উপর নির্ভর করবে আমরা কি ধরনের সার্জারি করব। এবং সেই আধুনিক প্রযুক্তি, আধুনিক চিকিৎসার সব কিছুই আমাদের বাংলাদেশে এখন হচ্ছে। এইটা একটা গ্রেট মেসেজ ফর দ্য পেশেন্ট, যে সব ধরনের চিকিৎসাই কিন্তু আছে। অনেকের একটা ভ্রান্ত প্রচলিত ধারণা আছে যে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে, কিন্তু বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই চিকিৎসার জন্য, অন্তত স্ট্রোকের ক্ষেত্রে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন বলে আমরা মনে করি না। নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন স্যার, এবং আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসকরাই এটিকে দোরগোড়ায় নিয়ে গিয়েছে সাফল্যের। এত বড় বড় অপারেশন করছেন এবং এই যে স্ট্রোকে আক্রান্ত রোগীরা খুব সফলতার সাথে অপারেশন সম্পূর্ণ করে সুস্থভাবে জীবনযাপন করছে পরবর্তীতে, এবং আমরা খুব গর্বের সাথে বলতে পারি আপনারা এবং আপনাদের মতো বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপকরা আছেন বলে আমরা আজ এতটা সাফল্যের মুখ দেখছি। একটি কথা আমি বলতে পারি যে আজ থেকে 30 বছর আগেও বাংলাদেশে এত নিউরো মেডিসিন বিশেষজ্ঞ এবং নিউরোসার্জন ছিল না। নিশ্চয়ই আজকে আপনি আজ থেকে 50 বছর আগে স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে মাত্র 4 জন নিউরোসার্জন ছিল, আজকে এখানে প্রায় 300 নিউরোসার্জনের কাছাকাছি, এবং প্রায় মেডিসিন বিশেষজ্ঞ প্রায় 400-450 মতন হয়ে গেছে। সুতরাং এই যে এত বিশেষজ্ঞ ডাক্তার যে এই স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশে তৈরি হয়ে গেছে, এগুলো চিকিৎসার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। এবং সেই সাথে স্যার চিকিৎসার যে ব্যাপ্তি বা পরিসীমা সেটিও বিশেষজ্ঞ চিকিৎসকরা যেহেতু বেড়েছে সেটিও বেড়ে গিয়েছে, জনসংখ্যা যেমন বেড়েছে চিকিৎসকের সংখ্যাও সেরকম বেড়েছে, আধুনিকতাও সেরকম, এবং এক্ষেত্রে আমাদের হীনমন্যতা কিংবা আতঙ্কের কোনো জায়গা নেই। আমরা স্যার বারবারই বলতে চাই যে স্ট্রোকের উন্নত চিকিৎসা এখন আমাদের দেশে সম্ভব। স্যার আপনি যেমনটি বলছিলেন যে থ্রম্বোলাইসিস একটি চিকিৎসা পদ্ধতির মাধ্যম, তো আমাদের দেশে কোন কোন সেন্টারগুলোতে আসলে থ্রম্বোলাইসিস হয়ে থাকে বা কোথায় গেলে এই ধরনের সুবিধা পাওয়া সম্ভব? তো প্রথমে আমি যারা শুনছেন তাদের জন্য বলি, থ্রম্বোলাইসিস মানে হচ্ছে যে রক্তনালীটা ব্লক হয়ে গিয়েছে সে রক্তনালীটাকে আবার সচল করার চেষ্টা করা, একটা বিশেষ ধরনের ইনজেকশন দিয়ে এই কাজটি করা হয়। এখন পর্যন্ত আমরা বলি যে সিমটম শুরু থেকে 4.5 ঘন্টা পর্যন্ত এটা করা যেতে পারে, বাট আমি শুরুতেই বলেছি যে হয়তো অদূর ভবিষ্যতে এটা 24 ঘন্টা পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। আচ্ছা, এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে মেকানিক্যাল থ্রোম্বেক্টমি বলি আমরা, অর্থাৎ রক্তনালীর ভিতর যে ক্লটটা জমে আছে, যে থ্রোম্বাসটা জমে আছে সেটাকে সরিয়ে আনা যায়। সেটা কখনো কখনো যদি থ্রোম্বোলাইসিস ফেল করে বা বিশেষ পরিস্থিতিতে সেটা আমরা করতে পারি, এবং সেটার মেয়াদটা আরেকটু এক্সটেন্ডেড, অর্থাৎ 24 আওয়ার্স পর্যন্ত এমনিতেই যাওয়া যায় সেটা। আচ্ছা স্যার, আমরা এই বিষয়ে জানবো একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম বাপলু বড়ুয়া, আমি চট্টগ্রাম থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনছি আপনাকে, প্রশ্নটি করুন। আমি 2 বছর আগে স্ট্রোক করেছিলাম, আমার বাম পাশটা অবশ হয়ে গেছিল, আর আমি শহীদ সোহরাওয়ার্দী থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছিলাম। এখন বিষয়টা হচ্ছে আমার ডান পাশ তো অবশ, বাম পাশ তো বাম পাশ অবশ অবস্থায় আমি ট্রিটমেন্ট নিয়ে এখন আগের থেকে অনেক ভালো আছি।
তো বর্তমানে আমার ওই ডান পাশের পা এবং ডান পাশের হাত আমার একটু ঝিমঝিম করে, মাঝে মাঝে ওই মুখটা একটু ধরা ধরা হয়ে থাকে। এটা কোনো প্রক্রিয়া কি আছে নাকি, প্রতিক্রিয়া আছে নাকি? স্যার কিছু জানতে চান? কি কারণে হচ্ছে তো স্যারদের কাছে জানতে চাচ্ছি, আর এটা কোনো প্রবলেম হবে কিনা ভবিষ্যতে। আর আমার ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আমার ট্রিটমেন্টে আমি নিউরোল স্যার হ্যালো জি আমরা শুনছি দর্শক, আমরা শুনছি, বলুন। হ্যাঁ, আমি ট্রিটমেন্ট নিচ্ছি। আমার ওই যে আমি একটু বলি, আমার প্রেশারের জন্য আমি ওই ক্যামরোসাইড 520 খাচ্ছি, তারপরে নিউরোলিন খাচ্ছি 50, তারপরে নিউরিক এয়ার খাচ্ছি, তারপরে গ্যাস্ট্রিকের জন্য র্যামো খাচ্ছি, তারপরে হচ্ছে আপনার ওই যে রসুবা ক্যান খাচ্ছি আমি এই যে কোলেস্ট্রলের জন্য। বর্তমানে এটা আমার চিকিৎসাধীন চলছে। এখন আমার ডান পাশ যেটা অবশ্যই যাচ্ছে, ডান পাশ যেটা জিনজিন করতেছে, সেটার জন্য আমি একটু প্রতিক্রিয়া জানতে চাচ্ছি স্যারদের কাছে, এটা কোনো প্রবলেম হবে কিনা ভবিষ্যতে। জি দর্শক আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। স্যার যেমনটি বলছিল উনি, এটা সাধারণত যদি বাম দিকে অবশ্যই থাকে তাহলে বাম দিকে তার স্ট্রোকটা হয়েছে। এখন নতুন অভিযোগ যেহেতু ডান দিকে আছে, কাজে উনি ওনার যে ট্রিটিং ফিজিশিয়ান আছেন তার সাথে কথা বলা উচিত যে এটা কী কারণে হচ্ছে। এটা হতে পারে যে মাথার আরেকটা ছোটোখাটো স্ট্রোক হয়েছে, অথবা এই ঝিনঝিন ব্যাপারটা ঘাড় থেকেও হতে পারে। আচ্ছা, আমাদের ঘাড়ে যে স্পাইনাল কর্ড আছে, সেখানে স্পাইনাল কর্ডের যে হাড্ডিগুলো থাকে, হাড্ডির মাঝখানে যে জেলটা থাকে, সেটা সরে গেলে নার্ভগুলো চাপা পড়ে, তারাও একটা ঝিনঝিন অনুভূতি হাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। কাজে এখানে যিনি যার সাথে উনি চিকিৎসক, মানে ওনার চিকিৎসক যিনি আছেন, ওনাকেই এটা বলা উচিত এবং ওনার উচিত হবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা, ওনাকে আশ্বস্ত করা সমস্যাটা কোন জায়গা থেকে হয়েছে, ব্রেন থেকে না ঘাড় থেকে। সেক্ষেত্রে আমি মনে করি একটা এমআরআই করে নিতে পারেন উনি চাইলে, ওনার ডক্টর যদি চান, এবং ওনাকে আশ্বস্ত করা সম্ভব যে এটা নতুন করে কিছু নয়। নিশ্চয়ই দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে সঠিক চিকিৎসা গ্রহণ করুন। স্যার আমরা প্রায় আলোচনার শেষ প্রান্তে, একটু জানতে চাই, আমরা তো মেডিসিন নিয়ে কথা বললাম, সার্জারি নিয়ে কথা বললাম, তো স্ট্রোকের চিকিৎসা আসলে স্টেম সেলের ভূমিকা কতটুকু? এটা আমি একটু বলি। জি একদমই। যে ছোট করে যেটা বলি, যেটা আমি শুরু করেছিলাম থ্রোম্বোলাইসিসটা ঢাকা শহরের প্রায় সব হাসপাতালেই হচ্ছে, বিশেষত নিউরোসায়েন্স হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালগুলোতে এই ফ্যাসিলিটিস ডেভেলপ করার চেষ্টা চলছে। প্রাইভেট হাসপাতালগুলোতেও হচ্ছে, এবং ঢাকার বাইরে আমার জানা মতে চিটাগং মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওরা শুরু করেছে, এবং অন্যান্য বিভাগীয় যে হাসপাতালগুলো আছে সেখানে এই প্রক্রিয়াটা শুরুর প্রক্রিয়াতে আছে। কাজে এটা আমাদের জন্য আশার কথা যে আমরা হয়তো বা সারা বাংলাদেশ জুড়েই নিকট ভবিষ্যতেই হয়তো থ্রোম্বোলাইসিসটা সেবাটা রোগীদের কাছে পৌঁছে দিতে পারবো। একদমই তাই, এবং আমরা খুব আশাবাদী বিষয়টি নিয়ে। স্যার যেমনটি বলছিলাম, স্টেম সেলের ভূমিকা আসলে কতটুকু স্ট্রোকের চিকিৎসায়? হ্যাঁ, সেই স্টেম সেল বলার আগে আমি আরেকটু কথা বলি যে এই যে আধুনিক চিকিৎসা থ্রোম্বোলাইসিস নিয়ে যে কথাটা বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা অব্যাহত আছে এবং 4 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট আসে, তো অনেক পেশেন্ট এখানে চিকিৎসা নিয়েছেন এবং ভালো হয়ে গেছেন। এবং এর সঙ্গে আরেকটা ইনফরমেশন আমি দিতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে একটা স্পেশালাইজড হসপিটাল তৈরি হয়েছে, আধুনিক একটা হসপিটাল তৈরি হয়েছে, সেখানেও কার্ডিওভাস্কুলার এবং স্ট্রোক একটা ইউনিট রয়েছে, সেটা সম্প্রতি সেটা চালু হচ্ছে এবং সেখানেও একটা বিশাল আয়োজন আছে এই স্ট্রোক রোগীদের চিকিৎসার জন্য। আচ্ছা, এই ইনফরমেশনটা আসলে খুবই জরুরি আমাদের দর্শকদের জন্য। আর আধুনিক চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো, দেখেন এই স্ট্রোকের তো চিকিৎসা, প্রচলিত যে চিকিৎসা রয়েছে ওষুধপত্র, এবং স্ট্রোক পরবর্তীতে যে জটিলতা এবং যে সমস্ত শরীরের অংশ অবশ হয়ে যে সেগুলো ক্ষেত্রে ফিজিওথেরাপি ইত্যাদি ক্ষেত্রে তো অনেক চিকিৎসা রয়েছে। তাতে দেখা যায় যে অনেক সময় স্ট্রোকের পরবর্তীতে কার্যক্ষমতা আবার সেই আগের মতন ফিরে আসে না, যেটা আমরা সবসময় চাই যে একদম পূর্ণভাবে ভালো হতে। নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে স্যার আমরা যদি একটু সতর্ক হতে পারি, আলোচনার একদম শেষ প্রান্তে আছি, প্রত্যেকটি ব্যক্তি হয়তোবা সতর্ক হবেন। আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।